আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রথমেই জানাই নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকে বছরের প্রথম দিন এবং আজকে থেকে আমরা আমাদের পড়াশোনা স্টার্ট করে দেব। আমি আজকে আপনাদের ভৌত রাশি এবং তাদের পরিমাপ এই অধ্যায় সম্পর্কে একটি ক্লাস নেব। এটি মূলত এইচএসসি অর্থাৎ ক্লাস 19 জন্য নেওয়া একটি ক্লাস। চলুন শুরু করা যাক। আমি আপনাদের এই অধ্যায়ের খুঁটিনাটি পড়ে শোনাবো এবং যেখানে বোঝার প্রয়োজন সেখানে বুঝিয়ে দেব। চলুন শুরু করা যাক। বিজ্ঞান বলতে হয়তো আমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি, আবিষ্কার, গবেষণা, ল্যাবরেটরি এসবের দৃশ্য ফুটে ওঠে। বিজ্ঞানের আসল বিষয় কিন্তু যন্ত্রপাতি, গবেষণা, ল্যাবরেটরি নয়। বিজ্ঞানের আসল বিষয় তার দৃষ্টিভঙ্গি। আমরা যদি বিজ্ঞান এই কথাটি কল্পনা করি, আমাদের মাথায় প্রথম যে বিষয়গুলো আসে সেগুলো হলো যন্ত্রপাতি, ল্যাবরেটরি, কিন্তু বিজ্ঞানের আসল বিষয় এটা নয়। বিজ্ঞানের আসল বিষয় কি? বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এটি হচ্ছে বিজ্ঞানের আসল বিষয়। বিজ্ঞানের রহস্য অনুসন্ধানের জন্য কখনো সেটি যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করা হয়, কখনো ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়, আবার কখনো প্রকৃতিতে এর প্রক্রিয়াটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। সেই প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য বিজ্ঞানী মিলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে এসেছে। এ অধ্যায়ে বিজ্ঞানের এই ক্রমবিকাশের একটি ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। যদি এমসিকিউ এ আসে যে বিজ্ঞানের আসল বিষয় কি, আপনারা কি বলবেন? মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। চলুন এবার পরের পেজে আমরা এই অধ্যায় শেষে কি জানতে পারবো। পদার্থবিজ্ঞানের পরিসর ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবো, পদার্থবিজ্ঞানের পাঠের উদ্দেশ্য বর্ণনা করতে পারবো, ভৌত রাশি ও পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি ব্যাখ্যা করতে পারবো, পরিমাণ ও এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, মৌলিক রাশি লব্ধি রাশির পার্থক্য ব্যাখ্যা করতে পারবো, পরিমাপের আন্তর্জাতিক একক ব্যাখ্যা করতে পারবো, রাশির মাত্রা বিশ্লেষণ করতে পারবো, আবার এককের উপসর্গ, গুণিতক ও উপগুণিতক রূপান্তর হিসাব করতে পারবো, বৈজ্ঞানিক পরিভাষা, প্রতীক ও চিহ্ন ব্যবহার করে পদার্থবিজ্ঞানের ধারণা এবং তত্ত্বকে প্রকাশ করতে পারবো, যন্ত্রপাতি ব্যবহার করে ভৌত রাশি পরিমাপ করতে পারবো, পরিমাপকের যথার্থতা নির্ভুলতা বজায় রাখার কৌশল ব্যাখ্যা করতে পারবো, সরল যন্ত্রপাতির ব্যবহার করে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে পারবো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত সুষম আকৃতির বস্তু সামগ্রীর দৈর্ঘ্য, ভর, ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে পারবো। 1.1 পাঠ পদার্থবিজ্ঞান।
চলুন আগে পড়ি, তারপর বিষয়টি বোঝার চেষ্টা করি। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা এবং বলা যেতে পারে এটা হচ্ছে প্রাচীনতম শাখা, অর্থাৎ পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা এবং এটি প্রাচীনতম শাখা। যদি এমসিকিউ এ আসে যে বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি, এটি হবে পদার্থবিজ্ঞান। কারণ বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো দানা বাঁধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতির্বিজ্ঞান চর্চা শুরু করেছিলেন। অর্থাৎ পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞানে মূলত আলোচনা করা হয় গ্রহ, তারা, নক্ষত্র। বিজ্ঞানের অন্যান্য শাখা এস্টাবলিশ হওয়ার আগেই প্রাচীন গ্রিক সভ্যতা বলুন বা ব্যাবিলনীয় সভ্যতা বলুন, সব সভ্যতায় জ্যোতির্বিজ্ঞান চর্চার প্রচলন ছিল। তাই আমরা বলতে পারি যে পদার্থবিজ্ঞানই বিজ্ঞানের প্রাচীনতম শাখা। পদার্থবিজ্ঞান একদিকে যেমন প্রাচীনতম শাখা, ঠিক সেভাবেই বলা যেতে পারে এটা সবচেয়ে মৌলিক শাখা। অর্থাৎ প্রাচীনতম শাখা, আবার পদার্থবিজ্ঞান সবচেয়ে মৌলিক শাখাও। আমরা পদার্থবিজ্ঞানকে সবথেকে মৌলিক শাখা বা ফান্ডামেন্টাল শাখাও বলতে পারি। আপনারা এখানে যেই অংশগুলো হাইলাইটিং করা রয়েছে সেগুলো হাইলাইট করবেন, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে। এর উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়েছে, রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়েছে, আবার জীববিজ্ঞানের উপর ভিত্তি করে অন্যান্য শাখা দাঁড়িয়েছে। অর্থাৎ পদার্থবিজ্ঞানের উপর বিজ্ঞানের যে অন্যান্য শাখাগুলো রয়েছে তা নির্ভরশীল, এখান থেকে আমরা সেটি বুঝতে পারতেছি। সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এর দুইয়ের মাঝে যে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন তাকে বোঝার চেষ্টা করে, সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান। অর্থাৎ পদার্থবিজ্ঞানে আমরা কি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি পদার্থ আর শক্তি এর দুইয়ের মিথস্ক্রিয়া। এ বিষয়ে পদার্থবিজ্ঞানে আলোচনা করা রয়েছে। আমি এখানে আরেকটু ভালোভাবে সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করেছি। পদার্থবিজ্ঞান কাকে বলে? পদার্থ ও শক্তির গঠন, গুণাবলী, গতি এবং পারস্পরিক ক্রিয়া নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকেই পদার্থবিজ্ঞান বলে। আপনারা চাইলে এই সংজ্ঞাটিও ব্যবহার করতে পারেন। আচ্ছা, চলুন পরের অংশ। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশে দৃশ্যমান পদার্থ নয়, পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ অণু, পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক বা স্ট্রিং পর্যন্ত হতে পারে। তাহলে আমরা এখানে কি পেলাম? পদার্থ কি দিয়ে গঠিত? পদার্থ গঠিত হচ্ছে অণু, পরমাণু। আচ্ছা, কালারটি একটু চেঞ্জ করি যাতে বোঝার সুবিধা হয়। অণু, পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক বা স্ট্রিং পর্যন্ত হতে পারে। এরপরের অংশ আমরা পড়ে বোঝার চেষ্টা করি। এরপরে কি বলছে? আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতিশক্তি, গতিশক্তি, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি ছাড়াও সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয় শক্তি হতে পারে। এখানে শক্তির বিভিন্ন ধরনের শক্তি সম্পর্কে বলা হয়েছে। হয়তো আপনারা ইতিমধ্যে পড়েছেন, আর যদি না পড়ে থাকেন তাহলে আমরা পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত পড়ব। আপাতত আপনারা এ সম্পর্কে ধারণা রাখুন। চাইলে আপনারা গুগলে সার্চ করে এ সম্পর্কে ধারণা নিতে পারেন। চলুন আমরা পরের অংশে যাই। পদার্থবিজ্ঞানের পরিসর। আচ্ছা, পরিসর বলতে কি বোঝায় আপনারা কি জানেন? পরিসর বলতে বোঝায় যে পদার্থবিজ্ঞান কতদূর পর্যন্ত বা কোন কোন শাখায় পদার্থবিজ্ঞানের বিস্তার রয়েছে বা পদার্থবিজ্ঞানের প্রভাব রয়েছে, যেখানে আমরা পদার্থবিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান অথবা পদার্থবিজ্ঞানের মাধ্যমে বিজ্ঞানের অন্যান্য যে কোনো শাখার সমস্যার সমাধান এবং ব্যাখ্যা করতে পারবো। চলুন পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে জানি।
পদার্থবিজ্ঞানের পরিসর। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই নয়, বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে। তাই শুধু স্বাভাবিকভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়, অর্থাৎ পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়, কেননা বিজ্ঞানের অন্যান্য শাখা এই শাখার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই শুধু তাই নয়, পদার্থবিজ্ঞানের নানা সূত্র ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্স। অবশ্যই বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান ইলেকট্রনিক্স ছাড়া আমরা বর্তমান সভ্যতা চিন্তাই করতে পারি না। লাইট থেকে শুরু করে ফ্যান, টিভি, এছাড়াও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন আমাদের দৈনন্দিন ব্যবহৃত মোবাইল, এছাড়াও রয়েছে কম্পিউটার। এই সকল বিষয় ছাড়া বর্তমান সমাজ চিন্তা করাই যায় না। বর্তমান সমাজ, অর্থাৎ আমরা যেই জেনজি জেনারেশনের কথা বলি, তারা সম্পূর্ণভাবে ইলেকট্রনিক্সের উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে যে কথাটি বলছে, অবশ্যই এটি অত্যন্ত যুক্তিযুক্ত একটি কথা। দৈনন্দিন জীবনযাত্রা ছাড়াও যুদ্ধের তাণ্ডব লীলা থেকে শুরু করে সবচেয়ে বড় অবদান পদার্থবিজ্ঞানের, অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু পদার্থবিজ্ঞানের অনেক বড় অবদান। আমরা হয়তো সকলেই অ্যাটম বোম বা নিউক্লিয়ার বোমের কথা শুনেছি। এটা কিন্তু পদার্থবিজ্ঞানের কারণেই তৈরি করা সম্ভব হয়েছে। আপনারা হয়তো বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন। অ্যালবার্ট আইনস্টাইনের তথ্যের উপর ভিত্তি করে কিন্তু অ্যাটম বোম তৈরি করা হয়েছে। এছাড়াও যত ক্ষেপণাস্ত্র রয়েছে সবগুলো কিন্তু নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে এবং তৃতীয় সূত্রের উপর নির্ভর করেই এই সকল প্রযুক্তিগত উন্নয়ন করা সম্ভব হয়েছে। মহাকাশযান অভিযান, এরকম প্রতিটি ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে। অবশ্যই মহাকাশযানের ক্ষেত্রেও পদার্থবিজ্ঞানের অবদান রয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে মানুষ অনেক আগেই চাঁদের মাটিতে পা রেখেছে। এটা শুধু সম্ভব হয়েছে পদার্থবিজ্ঞানের বৈপ্লবিক আবিষ্কারের মাধ্যমে। অর্থাৎ মহাকাশ অভিযানেও পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, বিজ্ঞানের অন্যান্য শাখা এবং পদার্থবিজ্ঞানকে একত্রিত করে নিয়মিতভাবে নতুন নতুন শাখা গড়ে উঠেছে। যেমন অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে। জৈব ক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে বায়োফিজিক্স। রসায়ন শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখার সম্মিলনে জন্ম নিয়েছে কেমিক্যাল ফিজিক্স। ভূতত্ত্ব ব্যবহার করার জন্য পদার্থবিজ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে জিওফিজিক্স এবং চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স ইত্যাদি। কাজেই পদার্থবিজ্ঞানের পরিসর সুবিশাল এবং অনেক গভীর। অর্থাৎ পদার্থবিজ্ঞানের পরিসরে আমরা কি বলতে পারি? পদার্থবিজ্ঞানের পরিসর সুবিশাল এবং অনেক গভীর। আমরা একটু পূর্বের পেজটিতে যাই। এখানে আমি সুন্দরভাবে যে সকল শাখাগুলো সংযুক্ত হয়ে নতুন শাখা তৈরি হয়েছে তা লিখে রেখেছি, আপনারা নোট করে নেবেন। এখান থেকে একটা এমসিকিউ হতে পারে। এটা অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনারা এই বিষয়টি মনোযোগ দিয়ে পড়বেন। এখানে দেখেন রয়েছে অ্যাস্ট্রোনমি প্লাস ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, বায়োলজি প্লাস ফিজিক্স, বায়োফিজিক্স, কেমিস্ট্রি প্লাস ফিজিক্স, কেমিক্যাল ফিজিক্স, জুওলজি প্লাস ফিজিক্স, জিওফিজিক্স, মেডিকেলস প্লাস ফিজিক্স, মেডিকেল ফিজিক্স। এই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন এবং পারলে নোট করে নেবেন। আচ্ছা, পদার্থবিজ্ঞান পরিসরে আমরা পদার্থবিজ্ঞান পরিসর সম্পর্কে আরেকটু আলোচনা করতে পারি। পদার্থবিজ্ঞানের পরিসরগুলো আমরা এখানে লিখেছি। মেকানিক্যাল, এখানে মেকানিক্যালে আমরা যে সকল বিষয় সম্পর্কে জানবো সেটি হচ্ছে বল, গতি, এই সকল বিষয়ে মেকানিক্যাল
এই সেক্টরে মূলত আলোচনা করা হয়। আমরা এখানে ইতিমধ্যে পড়েছি ইলেকট্রোডাইনামিকে আমরা দেখব যে ইলেকট্রিক সার্কিট কিভাবে কাজ করে, পদার্থবিজ্ঞানের সঙ্গে এর সম্পর্ক কি, এ বিষয়ে আমরা ইলেকট্রোডাইনামিকে বিস্তারিত জানব। এছাড়াও আরেকটি রয়েছে হচ্ছে অপটিক, অর্থাৎ আলো সংক্রান্ত বিষয় কিভাবে পদার্থবিজ্ঞানে সংযুক্ত বা আলো সম্পর্কে পদার্থবিজ্ঞানে কি বলা রয়েছে, এই শাখায় আমরা এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এছাড়াও রয়েছে থার্মোডাইনামিক, অর্থাৎ তাপ সংক্রান্ত বিষয়ে পদার্থবিজ্ঞানের যে সকল বলা রয়েছে, তাপ সংক্রান্ত বিষয় পদার্থবিজ্ঞানে যেভাবে ব্যাখ্যা করা রয়েছে বা তাপ সংক্রান্ত বিষয় পদার্থবিজ্ঞানে যেভাবে ইনক্লুডেড, সে সম্পর্কে আমরা জানব এই শাখার মধ্য থেকে। অর্থাৎ আমরা আমাদের পাঠ্য বই পড়া শেষে আমরা এ সকল বিষয় বিস্তারিতভাবে জানতে পারবো, যা আমাদের সিলেবাসভুক্ত। যদিও এই অধ্যায়ের মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমরা জ্ঞান আনতে পারবো না, আমাদের সিলেবাসে যে সকল অধ্যায় রয়েছে সবগুলোই আমাদেরকে শেষ করতে হবে, তারপরে এ সম্পর্কে আমরা একটি ধারণা পেতে পারি। আচ্ছা, এখন আমরা পরের পেজে যাই। আচ্ছা, পদার্থবিজ্ঞানের যে দুটি শাখা নিয়ে আমরা জানবো মূলত, সেটি হচ্ছে একটি চিরায়ত পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, আরেকটি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন পদার্থবিজ্ঞান। এখানে আমরা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের যে সকল বিষয় সম্পর্কে জানবো: বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ এবং তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বকীয় বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান। আমি ইতিপূর্বে আলোক বিজ্ঞানের যে বিষয়টি আমাদের পদার্থবিজ্ঞানের পরিসরে আমি বলেছি, ওই বিষয়টি। আধুনিক বিজ্ঞানে আমরা যে সকল বিষয় জানবো: কোয়ান্টাম বলবিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক, পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং কণা পদার্থবিজ্ঞান। আচ্ছা, আমরা মূলত এই দুটি বিষয় আমাদের অন্তর্ভুক্ত সিলেবাসে রয়েছে। আমরা এই দুটি বিষয়ের আমাদের সম্পূর্ণ যখন বইটি শেষ হবে, আমরা একটি পূর্ণাঙ্গ ধারণা পাব। আমরা এখানে একটু পড়ে দেখি কি বলেছে। আমরা আগে বলেছি যে পদার্থবিজ্ঞান কিংবা বিজ্ঞানের অন্যান্য শাখাকে ব্যবহার করে পৃথিবীতে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে সহজ এবং অর্থপূর্ণ করে তুলেছি। আবার কখনো কখনো ভয়ঙ্কর কিছু প্রযুক্তি বের হয়েছে, শুধু নিজেদের জীবন নয়, পৃথিবীর অস্তিত্ব বিপন্ন করে তুলেছে। অবশ্যই পদার্থবিজ্ঞানের মাধ্যমে আমরা যেমন উপকারী কিছু প্রযুক্তি পেয়েছি, তেমন ক্ষতিকর কিছু দিকও রয়েছে এ সকল প্রযুক্তির। যেমন আমি পূর্বেই উদাহরণ দিয়েছি অ্যাটম বোমের কথা। অ্যাটম বোমের যত্রতত্র ব্যবহার হলে মানব সভ্যতা বিপন্ন হতে পারে। অবশ্যই এর একটি ভয়াবহ দিক রয়েছে, যেমন এবং এই পদার্থবিজ্ঞান ব্যবহার করে যুদ্ধাস্ত্র তৈরি করা হয়ে থাকে। এই যুদ্ধাস্ত্রর যত্রতত্র ব্যবহার বা আগ্নেয়াস্ত্রের যত্রতত্র ব্যবহার মানব জাতির জন্য আইন শৃঙ্খলা বিপন্ন করতে পারবে, এতে মানব জাতির ধ্বংস সাধন হতে পারে। এছাড়াও আমরা শুনেছি পারমাণবিক চুল্লির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, কিন্তু পারমাণবিক চুল্লি যদি সঠিকভাবে ব্যবহার বা সঠিক ব্যবস্থাপনা না থাকে, তাহলে এর বিস্ফোরণে প্রকৃতি এবং মানব জাতির মারাত্মক ক্ষতি সাধন হতে পারে। এই সকল বিষয় তো রয়েছে, যেমন পদার্থবিজ্ঞানের উপকারী দিক রয়েছে, এর পাশাপাশি এর ক্ষতিকর দিকও রয়েছে। আচ্ছা, পরের অংশটি পড়ি। অনেক সময় অকারণে অপ্রয়োজনীয় প্রযুক্তি গড়ে তুলে পৃথিবীর সম্পদ নষ্ট করার সাথে সাথে আমাদের পরিবেশকে দূষিত করে ফেলছি। কাজেই মনে রেখো, প্রযুক্তি মানেই কিন্তু ভালো নয়। পৃথিবীতে ভালো প্রযুক্তি যেমন আছে, ঠিক সেরকম খারাপ প্রযুক্তিও আছে। কোনটি ভালো এবং কোনটি খারাপ প্রযুক্তি, সেটা তুমি তোমার নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে বুঝতে হবে। পদার্থবিজ্ঞান একদিনে গড়ে ওঠেনি, শত শত বছরে গড়ে উঠেছে। পদার্থবিজ্ঞানীরা তাদের চারপাশের রহস্যময় জগৎকে দেখে প্রথমে কোনো একটা সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে।
পরীক্ষা নিরীক্ষা করে সেই সূত্রকে কখনো গ্রহণ করা হয়েছে, কখনো পরিবর্তন করা হয়েছে, আবার কখনো পরিত্যাগও করা হয়েছে। এভাবেই আমরা পদার্থবিজ্ঞানের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তম আকার পর্যন্ত ব্যাখ্যা করতে শিখেছি। এই শেখাটা হয়তো কখনো পূর্ণাঙ্গ নয়, এই শেখাটা হয়তো কখনো পূর্ণাঙ্গ নয়, বিজ্ঞানীরা সেটাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করে যাচ্ছে। যেন কখনো কোনো একদিন অত্যন্ত অল্প কিছু সূত্র দিয়ে আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন বিষয়ের সবকিছু ব্যাখ্যা করা সম্ভব হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি জানো যে আমাদের এই আধুনিক যুগের সবচেয়ে বড় আবিষ্কার কোনটি? অনেকে অনেক ধরনের কথা বলবে, কেউ বলবে চাকা, কেউ বলবে আগুন। কিন্তু এগুলো আধুনিক বিশ্বের জন্য সবচেয়ে বড় আবিষ্কার নয়। সবচেয়ে বড় আবিষ্কার সে ইগনোরেন্স এই শব্দটি, অর্থাৎ আমরা কিছুই জানি না। আমরা যখন থেকে বুঝেছি যে আমরা কিছুই জানি না, তখন থেকে আমাদের জানার আগ্রহ আরো বেড়েছে। এর ফলে আবিষ্কার আরো ত্বরান্বিত হয়েছে। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে, এই শেখা হয়তো এখনো পূর্ণাঙ্গ নয়। অবশ্যই আমাদের শিক্ষা এখনো পূর্ণাঙ্গ নয়, আর কখনো পূর্ণাঙ্গ হবে কিনা সে বিষয়েও সন্দেহ রয়েছে। কারণ পূর্ণাঙ্গ শিক্ষা বলতে কিছুই নেই। অবশ্যই আমরা যতদিন যাবে নতুন নতুন কিছু শিখব, পুরনো কিছু জিনিস ভুল ভ্রান্তিও বের হইতে পারে। তাই আমরা কোনো শিক্ষাকে পূর্ণাঙ্গ শিক্ষা বলতে পারি না। কোনো একদিন অল্প কিছু সূত্র দিয়ে আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন বিষয়ে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব হবে। এটা বিজ্ঞানীদের ধারণা যে কোনো একদিন তারা অল্প কিছু সূত্র দিয়ে সবকিছু ব্যাখ্যা করতে সক্ষম হবে, কিন্তু আদৌ তা সক্ষম হবে কিনা আমি সন্দিহান এ বিষয়ে। আচ্ছা, তোমাদের জন্য কিছু কাজ রয়েছে। কাজটি হচ্ছে এখানে নিজে করো। এখানে দেখতেই পাচ্ছ, প্রযুক্তি ভালো কিংবা খারাপ হতে পারে, কিন্তু জ্ঞান কখনো খারাপ হতে পারে না। পদার্থবিজ্ঞানের আবিষ্কারের আলোকে সংক্ষেপে যুক্তি দাও। আমি তোমাদের 5 মিনিট সময় দিলাম। তোমরা ঝটপট খাতায় আমি তোমাদের 5 মিনিট সময় দিলাম। তোমরা ভাবো এবং ঝটপট খাতার মধ্যে লিখে ফেলো। এবং তোমরা যদি চাও যে আমি এ বিষয়টি দেখি এবং নাম্বারিং করি, সেজন্য আমি নিচে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়েছি। তোমরা কি করবে, তোমাদের খাতার লেখা পেজটির একটি ছবি তুলবে এবং আমার ইমেল অ্যাড্রেসে সেই ছবিটি পাঠিয়ে দেবে। আমি দেখব এবং ভুল ভ্রান্তি থাকলে ঠিক করে দেওয়ার চেষ্টা করব।